আমাদের রেকর্ড শুরু হয়ে গেছে ক্লাসের। আমরা ক্লাস শুরু করি। হাসন রাজা, the mystic bird of Bangladesh. Look at the pictures below. Do you know who they are or anything about them? Can you match the names with the pictures? Read the passage below to find out. এই প্রথম প্যারা পর্যন্ত একটু পড়েন সবাই। এই যে এই পর্যন্ত আব্দুল করিম, শাহ আব্দুল করিম, এই পর্যন্ত এই যে শুরু থেকে পড়েন, দেখেন কি কি শব্দ অপরিচিত। আগ থেকে তো পড়ে আসতে বলা হয়েছিল। হ্যাঁ, এটা রিডিং হোমওয়ার্ক দেওয়া ছিল, তবুও আরেকবার পড়েন। একজন নতুন যুক্ত হয়েছেন। এই হাসন রাজা, হাসন রাজা যে শুরুতে শিরোনামটা, শিরোনাম থেকে নিয়ে আব্দুল করিম এই পর্যন্ত একবার পড়েন রিডিং। ধরে নিছি আপনাদের পড়া শেষ। হাসন রাজা, দ্য মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। বাংলাদেশের মিস্টিক মানে কি? মিস্টিক মানে হচ্ছে ভাববাদী, রহস্যময়ী। ভাববাদী বার্ড মানে কি? বার্ড মানে হচ্ছে ভ্রাম্যমান কবি। কিছু কবি থাকে না, একটু ঘুরে ফিরে গান টান গায়, ঘুরে ফিরে গান টান গায়, ওই টাইপের কবি হচ্ছে বার্ড, মিস্টিক বার্ড অফ বাংলাদেশ। তাহলে এই প্যাসেজের মাধ্যমে আসলে আপনি কি শিখবেন বলেন তো? একজন ব্যক্তি সম্পর্কে কিভাবে বলতে হয়। এখানে তো হাসন রাজার কথা বলা হয়েছে, বা শাহ আব্দুল করিমের কথা, বা শুরুতে লালন শাহীকে দেখা যাচ্ছে। লালন, এটা হচ্ছে হাসন রাজা, আর ইনি হচ্ছেন শাহ আব্দুল করিম। তিনজনের কথা বলা হচ্ছে। তো আপনার যখন ইতিহাসের কারো সম্পর্কে এভাবে বলার প্রয়োজন পড়বে, কথার কথা আপনি হয়তো সিরাজউদ্দৌলা সম্পর্কে বলতে চাচ্ছেন, সিরাজউদ্দৌলা। আপনি হয়তো সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে কিছু বলতে চাচ্ছেন, সম্রাট বাবর সম্পর্কে বা শাহজাহান সম্পর্কে। তো এই জিনিসগুলো কিন্তু আপনার কাজে দিবে। তো এটা আমরা এখন দেখার চেষ্টা করব। দেখেন, দ্য অ্যাবভ পিকচার্স আর, উপরোক্ত যে ছবিগুলো এগুলো হলো অফ দ্য থ্রি ওয়েল নোন মিস্টিক বার্ডস অফ বাংলাদেশ। বাংলাদেশের তিনজন সুপরিচিত ভাববাদী চারণ কবি। বার্ড শব্দের অর্থ আসলে চারণ কবি বলা যায়। চারণ কবি মানে হচ্ছে যারা ঘুরে ফিরে আর কবিতা পাঠ করে বা গান গায়। They are famous in Bangladesh and in other countries too. They are লালন শাহ, এই যে লালন শাহ, হাসন রাজা, অ্যান্ড শাহ আব্দুল করিম। সিলেট বাড়ি আছে কারোর? সিলেট? আচ্ছা, এই মুহূর্তে মনে হয় নাই। আচ্ছা, সিলেটের আছেন। এই যে উনি কিন্তু সিলেটের। হাসন রাজা হচ্ছে সিলেটের। সিলেটের খুব বিখ্যাত লোক হাসন রাজা। হাসন রাজার অনেক টাকা পয়সা ছিল, হাসন রাজার বাবার। কিন্তু হাসন রাজার জীবনের একটা পর্যায়ে এসে তার মনে হয়েছে যে আসলে এসব টাকা পয়সা কিছুই না। হ্যাঁ, এসব টাকা পয়সা কিছুই না। তার হচ্ছে জীবন মানে কি, সে এটা নিয়ে খুব টেনশনে পড়ছিল। এরপর সে বিভিন্ন ধরনের গান গাইছে। তার অনেক গান আজও খুব ফেমাস। ওই যে আহ, কি যেন, বাড়ি নিয়ে কি যেন একটা, ভালো করে ঘর বানায়া কয়দিন থাকবো আর, এই টাইপের কি যেন গান আছে কিছু। তারপরে নেশা লাগিল রে, হাসান রাজার গান। এখন আপনারা আরো ভাবতে পারেন যে আমি নিয়মিত মনে হয় এদের গান টান শুনি। তো বাস্তব কথা হইলো, যখন অ্যাডমিশন টেস্ট দিছি, ভার্সিটি ভর্তি পরীক্ষা, ভর্তি পরীক্ষা উপলক্ষে কোন টাকার গান এটাও কিন্তু পড়া লাগছে এবং জানতে হয়েছে।
ভার্সিটি ভর্তি পরীক্ষায় এই প্রশ্ন আসে। গানের এক লাইন দিয়ে বলে দেয় এটা কার গান। এটা কি হাসান রাজার, না শাহ আব্দুল করিমের, নাকি লালনের, বা আরো যারা আছে বাংলাদেশের বিখ্যাত শিল্পী সবার। তো দ্বিজেন্দ্রলাল রায়। সাউন্ড ক্লিয়ার আসতেছে? সবার কাছে কি, আচ্ছা সবার কাছেই কি সাউন্ডটা এমন? অন্যরা একটু ফিডব্যাক দেন তো। আচ্ছা তাহলে মুজাহিদ ভাই দেখেন আপনার নেটটা স্টেবল কিনা, এটা একটু সমস্যা হতে পারে আমার এমনিতেই। আচ্ছা আচ্ছা, ওই আস্তে আস্তে যা নেট সমস্যার কারণে। আচ্ছা আবার সমস্যা হলে বলেন। ওয়াইফাই রাউটার আমার কাছেই এবং খুব শক্তিশালী রাউটারই মোটামুটি। আচ্ছা, এখন বার্ড কি জিনিস দেখেন, তাদের সম্পর্কে বলবে আর কি আজকের প্যাসেজে। আ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েমস অ্যান্ড সংস। গ্রামাটিক্যাল একটা অ্যাসপেক্ট এখানে আছে, আমি এক থেকে প্রবলেমগুলো দেখাই দিই। প্রবলেমগুলো যদি এক থেকে দেখানো যায় তাহলে ওটার সলিউশন যখন আপনাদেরকে গ্রামারটা পড়াবো তখন আপনাদের জন্য ইজি হবে। লুক এট দ্য পিকচার্স বিলো, এই যে এখানে দেখেন, ডু ইউ নো হু দে আর, এই যে অংশটা, এটা আপনারা এমবেডেড কোশ্চেন সহ বিভিন্ন নামে পড়ে আসছেন। এটা আসলে এমন কেন হয় বলেন তো? হু আর দে, হু আর দে, হু দে আর, দুটার পার্থক্য কি কে বলতে পারবেন? এখানে প্রশ্ন কি হওয়ার কথা ছিল, হু আর দে, তাই না? তারা কে? হু আর দে। আপনি কি জানেন তারা কে? এটাই তো কথা। বা তারা কারা? ডু ইউ নো হু দে আর, এখানে হু আর দে না হয়ে হু দে আর কেন হইল? আচ্ছা আমি জানি না তোমার নাম কি, একজন একজন করে ধরি তো দেখি। এটার ইংরেজি কে কে পারে? এই যে আমাদের অনারেবল মুজাম্মেল ভাই, হ্যাঁ মুজাম্মেল ভাই বলেন তো, আমি জানি না তোমার নাম কি, এটার ইংরেজি কি হবে? আচ্ছা উনি মনে হয় মিউট করতে পারতেছে না। সাইফ, মারুফ ভাই, হ্যাঁ মারুফ ভাই বলেন। মারুফ ভাই আমার ক্লাসমেট এবং বুদ্ধ মানুষ। হ্যাঁ বলেন মারুফ ভাই। আই ডোন্ট নো হোয়াটস ইউর নেম, হ্যাঁ, তার মানে আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর নেম, তাই তো? হ্যাঁ, কিন্তু এই বাক্যে হচ্ছে সামান্য ভুল আছে। কি ভুল? সেটা হচ্ছে আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর নেম, প্রশ্ন হয়ে গেল তাই না, হোয়াট ইজ ইউর নেম। প্রশ্ন হওয়াতে যে সমস্যাটা হইল সেটা হচ্ছে এটা কিন্তু সাধারণ কোশ্চেন। বুঝাই দেয়, হোয়াট ইউর নেম ইজ, হ্যাঁ এটা হচ্ছে সঠিক বাক্য। কেন সঠিক বাক্য? কারণ এটা প্রশ্ন না, এটা একটা এমবেডেড কোশ্চেন, এটা জেনারেল কোশ্চেন না। এই বাক্যের দ্বারা আমার আসলে কোশ্চেন করার উদ্দেশ্য না। তোমার নাম কি এটা আমি জিজ্ঞেস করতেছি না, আমি খবর দিচ্ছি যে আমি জানি না তোমার নাম কি। এই ধরনের বাক্যগুলোকে আমরা আলাদা করি যেভাবে, সেটা হচ্ছে হোয়াট এখানে কি কোশ্চেনের জন্য আসতেছে নাকি রিলেটিভ প্রোনাউন হিসেবে আসতেছে। রিলেটিভ প্রোনাউনকে আমরা মাদ্রাসায় যারা পড়ে আসছেন তাদের জন্য বলি, মাদ্রাসার ভাষায় এটাকে আমরা বলি ইসমে মৌসুল। হ্যাঁ, তো এটাকে এমবেডেড কোশ্চেন বলা হয় এবং এটাকে আবার সাবঅর্ডিনেট ক্লোজ বলা হয় গ্রামারের ভাষায়। গ্রামারের ভাষায় এটাকে বলে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ আমরা পড়ছি না, ওই যে ফ্রেজ ক্লজ দেখাইছি কয়েকবারই। এখন সাবঅর্ডিনেট ক্লজকে কখনো প্রশ্ন করা যায় না। এখন এটা অনেকের ভুল হয় কেন, আমরা হয়তো পড়ে আসছি এটা এমন হয়, কিন্তু ওই লজিকটা আমাদের কাছে নাই, বা গ্রামারটা নাই, বেসটা নাই, ভিত্তিটা নাই যে আসলে কেন এমন হচ্ছে। ভিত্তিটা না থাকার কারণে আমাদের ফ্রিকোয়েন্টলি ভুল হয়। এই জন্য আমরা বলি যে স্পোকেন ইংলিশে গ্রামার না লাগলেও ইন লং রান আমি যদি ইংরেজির টিচার হইতে চাই বা ইংরেজি নিয়ে আমি কাজ করতে চাই তাহলে আমার গ্রামার জানার বিকল্প নাই। আমি যদি একটা ইংরেজির সাথে কথা বলার সময় এই ভুল করি কেউ আমার কিছু বলবে না, কিন্তু আমি একটা স্টুডেন্ট পড়াইতে গিয়ে যদি এই ভুল করি, তখন এই ভুল যদি স্টুডেন্ট বুঝে বা স্টুডেন্টের গার্জিয়ান বুঝে বা যেই প্রতিষ্ঠানে পড়াচ্ছি প্রতিষ্ঠানের প্রধান বুঝে, তাহলে আমার চাকরি নাও দিতে পারে। বলবে যে আপনি ইংরেজি পড়াইতে আসছেন, আপনি এই বাক্যটা ভুল করলেন। তো যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে এখানে বাক্যটাতে আবার খেয়াল করেন, আমাদের এই যে বাক্য, ডু ইউ নো হু আর দে, হু আর দে কিন্তু হইতো তাই না, যদি প্রশ্ন হইতো হু আর দে মানে তারা কারা, প্রশ্ন যখন। আর এটা তো প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এই অংশটা তুমি জানো কি না, এটা হচ্ছে প্রশ্ন। হ্যাঁ এটা প্রশ্নের মতোই হয়েছে, ডু ইউ নো।
হু দে আর এটা জানা উদ্দেশ্য না। তুমি কি জানো তারা কারা? তাহলে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আগে যেটা এখানে আমি ২ ধরনের ব্যাখ্যা দিলাম দেখেন। একটা ব্যাখ্যা হচ্ছে লজিক্যাল ব্যাখ্যা। লজিক্যাল ব্যাখ্যাটা কি? যে প্রশ্ন আসলে হু দে আর এই অংশটা না। প্রশ্ন হচ্ছে তুমি জানো কিনা এটা। তাহলে এটাকে আমি প্রশ্ন বানাতে পারবো না আমি। এটা তো প্রশ্ন চলে আসছে। আবার আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর নেম যদি বলি আমি, সমস্যাটা হচ্ছে আই ডোন্ট নো হোয়াট ইজ ইউর নেম এটা কোনো প্রশ্নবোধক বাক্য না। এটা সাধারণ বাক্য। এটা জুমলায় খবরিয়া। সাধারণ বাক্য এটা। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যে আমি জানি না তোমার নাম কি। তাহলে যেহেতু প্রশ্ন না এটাকে প্রশ্নের মতো স্ট্রাকচার দেওয়া যাবে না। কিন্তু লজিক্যাল আসলে ভাষা তো লজিক দিয়ে চলে না। লজিকটা অনেকে নাও বুঝতে পারেন বা বুঝলেও অনেকের কাছে অস্পষ্ট থাকতে পারে। তখন আমরা আসি গ্রামারে। গ্রামারে এসে বলি যে ভাই এটা তো একটা সাবঅর্ডিনেট ক্লজ। আই ডোন্ট নো হোয়াট ইউর নেম ইজ। হোয়াট ইউর নেম ইজ এটা তো একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজকে কখনো প্রশ্নের স্ট্রাকচারে বা এই যে ইন্টারোগেটিভ স্ট্রাকচারে, কোশ্চেনের স্ট্রাকচারে আনা যায় না। এটাকে সবসময় স্বাভাবিক স্ট্রাকচারে রাখতে হয়। আর এখানে যে এই যে ডব্লিউএইচ কোশ্চেনটা থাকে এটা আসলে ডব্লিউএইচ কোশ্চেন না। এটা একটা রিলেটিভ প্রোনাউন এবং একই সাথে এটা একটা কানেক্টর। এইটা হচ্ছে একটা লজিক্যাল, একদম লজিক্যাল বা মানে একদমই গ্রামাটিক্যাল কথা। এবং এটা যখন আমি জানবো তখন আমার এই ভুলটা আর হবে না। এখন এটা আমরা জানবো কিভাবে? এই যে আমরা গ্রামার তো নন ফাইনাইট ভার্ব মোটামুটি শেষ করে ফেললাম। নন ফাইনাইট ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু আপনারা রিভাইজ করে নিন আবার। আহ, এই এখন আমরা এটাতে যাব আস্তে আস্তে। ক্লজে যাব আমরা। আমরা দেখাবো যে ক্লজ আসলে কি, ক্লজ কত প্রকারের হতে পারে। ক্লজ দিয়ে কিন্তু বাক্য বড় হয়। বাক্য বড় হয় ফ্রেজ আর ক্লজ দিয়ে, আগেও বলেছি। নন ফাইনাইট ভার্ব দিয়ে যেটা হয় সেটাকে আমরা ফ্রেজ বলি, তাই না? আর স্বাভাবিকভাবে যেটা হয় সেটাকে ক্লজ বলি। হু দে আর এটা একটা ক্লজ। ডু ইউ নো একটা ক্লজ, হু দে আর একটা ক্লজ। দুইটা ক্লজ মিলে একটা বাক্য হয়েছে এবং এই বাক্যটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স। এবং আন্তর্জাতিকভাবেই যখন আপনি একটা কিছু লিখবেন, একটা প্রবন্ধ লিখবেন, আপনার লেখাটা কি বাচ্চাদের পর্যায়ের নাকি বড়দের পর্যায়ের এটা আপনাকে জাজ করবে আপনার লেখায় কি পরিমাণ কমপ্লেক্স সেন্টেন্স আসছে এটা দিয়ে। এখন কমপ্লেক্স সেন্টেন্স যদি আমি ভালো মতো নাই বুঝি তাহলে কি কমপ্লেক্স সেন্টেন্স লিখবো? পরেই তো বুঝি না ঠিকঠাক। তো কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে আমরা কাজ করব কিছু। এর আগে আমাদের ক্লজ সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। ক্লজের পর আমরা রিডিউস ক্লজ পড়ব। ক্লজগুলোর মধ্যে আবার কিছু প্রকার থাকে, সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই ক্লজগুলো আমরা খুব ভালো মতো পড়বো নেক্সট গ্রামারের পার্টে। আজকে পড়বো না। আজকে হচ্ছে বলে রাখলাম এই সমস্যাটা আমি নাও দেখাইতে পারতাম, এটা আমার এখানে দেখানোর উদ্দেশ্য ছিল না। যেহেতু সমস্যাটা চলে আসছে দেখাইলাম। হ্যাঁ, এবং এটা যখন আপনি খুব ভালো মতো জানবেন আপনার রিডিং যে এবিলিটি, আপনি একটা বাক্য পড়ে যত সেকেন্ডের মধ্যে বুঝেন এটা অবশ্যই সেকেন্ডটা কমে আসবে এবং আপনার দক্ষতা অবশ্যই বাড়বে এবং আপনার মাচ নিডেড কনফিডেন্স পাবেন আপনি। আপনার সন্দেহের কিছু না একটা কিছু পড়ে যে অর্থ হইল কিনা। এটা তো খুব আরামদায়ক জিনিস। আমরা ভাষা পড়তে গেলে যখন সন্দেহে থাকি খুবই একটা আনকমফোর্টেবল অবস্থায় থাকি। এই অর্থ যে আমি করতেছি এটা সঠিক কিনা, বা একজন আমার এক স্টুডেন্ট এটা জিজ্ঞেস করছে ওরা যে বলে দিলাম উত্তরটা সঠিক কিনা। এ, কিন্তু দুঃখের বিষয় আমি কয়েকটা প্রতিষ্ঠানে পড়াইছি। তো অনেক টিচারও ছিল পরিচিত। তো এরা অনেকেই হচ্ছে এই ব্যাপারগুলো অনেকের কাছে ক্লিয়ার না। এর মধ্যে কিছু টিচার ছিল, কয়েকজন টিচারের কথা আমি বলি সব সময়। আমাদের আহমদ এডুকেশনে আমার কাছেই পড়ছে ডিপ্লোমা একজন স্টুডেন্ট, পরবর্তীতে এখন টিচার। যেমন ইউনুস ভাইকে আপনারা কেউ কেউ হয়তো চিনেন, আহমদ এডুকেশনে যারা ছিলেন। ওনার প্রশংসা আমি সব জায়গায় করি। কেন করি? ওনাকে আমি দেখি, এই যে কিছুদিন আগে ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। তো উনাকে গিয়ে আমি দেখলাম উনি গ্রামার করতেছে। মানে প্রতিনিয়তই পড়ার মধ্যে থাকে এবং যেহেতু উনি ইংরেজি পড়ায়, হ্যাঁ, উনার একটা ভিতরে প্রবণতা আছে যে আমি যে উত্তরটা দিব বা আমি যে ক্লাসে গিয়ে যে কথাটা বলবো একদম এটা আমি যেন সন্দেহে না থাকি। এবং সন্দেহে থাকলে নিজেও শান্তি পাওয়া যায় না। ওটা পড়ার পোলাপাইনে ভালো মতো বুঝে না। তো এই ব্যাপারগুলা মানে এই জন্য অ্যাডভান্স কোর্সটা আসলে সবার জন্য না। যারা হচ্ছে খুব ভালো মতো এটা করতে চায় 100% এতে। তো জি, জি বলেন।
আচ্ছা, আচ্ছা। এটা আসলে আরবি না তো। আরবির দিক থেকে চিন্তা করলে আ উম চিন্তা করার দরকার নাই, ১ম কথা। আমি জাস্ট ইসমে মৌসুল যেহেতু একটা ব্রড আইডিয়া ওইটা বললাম। ইসমে মৌসুলের মতো হবে। আমরা যখন ক্লজ পড়ব না? ক্লজ করার পর এটাকে বললাম এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। না, 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 না। আর এর পরে কিছু নাই। এটাই খবর। এই যে হু, দে আর এই পুরোটা মিলায় খবর। ডু ইউ নো? তুমি কি জানো? তুমি কি জানো? কি জানো? তারা কারা? এই হু, দে আর পুরোটা মিলায় হচ্ছে এখানে খবর। মানে এই বিষয়টাই হচ্ছে খবরের বিষয়। জানার বিষয়টা হচ্ছে এখানে মূল ভার্ব। যে কি জানে? এই যে তারা কারা এটা জানে কিনা? তাহলে হু, দে আর পুরোটা মিলায় খবর। ঠিক আছে? ডু ইউ নো হচ্ছে এখানে মূল বিষয়। নো এর অবজেক্ট এক্সাক্টলি। এক্সাক্টলি হ্যাঁ, ওইটাই। ওটাকে তো আমরা খবর বলি। তাই না? বা সংবাদ দিচ্ছে আরকি ওইভাবে। হ্যাঁ, নো এর অবজেক্ট। এবং নো এর অবজেক্ট হইছে কিন্তু সেটা অবজেক্টটা কি হইছে? অবজেক্টটা কিন্তু আবার আলাদা বাক্যের মতো। মানে যেটাকে আমরা বলি ক্লজ। এক্ষেত্রে আমরা আবার ক্লজকে ৩ টা ভাগ করব আমরা। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। অন্য এতে পারে। ক্লজগুলোকে আমরা ২ এতে পারে ভাগ করব। এগুলা ক্লিয়ার থাকলে আপনি ইংরেজি পড়ে অনেক বেশি মজা পাবেন এবং অনেক বেশি মানে বেটার ওয়েতে বুঝবেন এবং কনফিডেন্সও পাবেন। এবং আপনি যখন লিখতে যাবেন আপনার অনেক গুণ বেড়ে যাবে বলে আশা করি। এটা নাউন ক্লজ এক্সাক্টলি। কেন নাউন ক্লজ হয়েছে? কারণ এটা অবজেক্ট। তাই না? নো এর অবজেক্ট। এজন্য নাউন ক্লজ। হ্যাঁ, হ্যাঁ বলেন। কি মানে ক্লাস রিলেটেড? হ্যাঁ, বলেন। হুম। আচ্ছা যাবো, যাবো। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাবো ইনশাআল্লাহ যাবো। একদম শেষ করে দেই নাই। ওটা বলছি না আমি যে শীট আরো বড় হবে? হ্যাঁ, হ্যাঁ। ওটা আরো বড় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পারফেক্ট। হুম, হুম। বুঝতে পারছি। যাবো। অবশ্যই যাবো ইনশাআল্লাহ। বাট অনেকগুলা দিয়ে ফেলছি তো। লাস্টের দিন আমার মনে হইছে যে পার্টিসিপল ফ্রেজ সবগুলো একসাথে দেখাই দিলাম। এটা কেমন হইলো একসাথে। তো যাই হোক যতটুকু হইছে মোটামুটি অনেক হইছে। আমরা ওইদিকে আরো যাবো। এর আগে আমার মনে হয় ফ্রেজ ক্লজটা দরকার। ফ্রেজ ক্লজ আমরা একটু আগে দেবো। মানে ক্লজটা দরকার। ক্লজটা ভালোভাবে বোঝা। না হলে আমাদের তো ফ্রিকোয়েন্টলি ক্লজ আসবে। বাক্য আস্তে, আস্তে বড় হবে। তো মনে করেন এই যে একটা জটিল বিষয়, এত জটিল করাই লাগবে না। আমি আপনাকে একটা নিয়ম বলবো কি, সাবঅর্ডিনেট ক্লজকে কখনো প্রশ্নের স্ট্রাকচারে আনা যায় না। এটাকে জেনারেল স্ট্রাকচারে আনতে হয়। আপনি কিন্তু বুঝে যাবেন। কিন্তু এখন আপনি বলবেন সাবঅর্ডিনেট ক্লজ আবার কি? হ্যাঁ? তো এইজন্য আমার মনে হয় ক্লজটা আগে একটু পড়ায় দিই। আচ্ছা, ক্লজ পড়বো আমরা। আ এর আগে আমরা আজকে রিডিং এর পাশাপাশি স্পিকিং ছিল। আমাদের স্পিকিং ও থাকবে। আমি সর্বোচ্চ আর কত? আর ৭-৮ মিনিট পড়াবো। এরপরে আমরা স্পিকিং এ চলে যাব। আ বার্ড ইজ ওয়ান। বার্ডকে দেখেন, আ বার্ড ইজ ওয়ান হু রাইটস পোয়েমস অ্যান্ড সংস। এই যে দেখেন, এখানেও কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ চলে আসছে, দেখছেন? তার মানে ক্লজ ফ্রিকোয়েন্টলি আসতেছে। ক্লজ পড়া আমাদের ফরজ হয়ে গেছে। আ বার্ড ইজ ওয়ান। বার্ড কি জিনিস? বার্ড হলো ওই ব্যক্তি হু রাইটস পোয়েমস অ্যান্ড সংস, যিনি কবিতা এবং গান লেখেন। অ্যান্ড আ মিস্টিক ইজ ওয়ান। মিস্টিক কি জিনিস? হু ট্রাইস টু সার্চ, যে চেষ্টা করে খুঁজতে দ্য ট্রুথ, সত্য, অ্যান্ড বিকাম ইউনাইটেড উইথ গড, এবং প্রভুর সাথে কি যুক্ত হয়ে যায় থ্রু প্রেয়ার অ্যান্ড মেডিটেশন, ধ্যান এবং দোয়ার মাধ্যমে। হ্যাঁ, ওই যে সুফিজম আছে না? সুফিজমে কি, কি পরিভাষা আছে? বাকাবিল্লাহ, ফানাফিল্লাহ কি, কি জানি আছে। বিভিন্ন গ্রেড আছে, গ্রেডেশন আছে। ঐরকম পর্যায়ে যে চলে যায় তাকে বলা হয় মিস্টিক। তার মানে ভাববাদী বা আধ্যাত্মিক, আধ্যাত্মিক কবি। অল থ্রি বার্ডস রোড পয়েমস। এই যে ৩ জন বার্ডস আছে এখানে, এই ৩ জনই রোড পয়েমস, তারা কবিতা লিখত অ্যান্ড সংস, গান লিখত টু এক্সপ্রেস দেয়ার ডিপ থটস, তাদের যে গভীর চিন্তা, এই গভীর চিন্তাকে প্রকাশ করার জন্য, অ্যান্ড ফিলিংস অ্যাবাউট গড, এবং প্রভু সম্পর্কে তাদের অনুভূতি প্রকাশ করার জন্য। লাইফ অ্যান্ড লাভ ফর ম্যান, অ্যাবাউট গড, লাইফ অ্যান্ড লাভ ফর ম্যান, প্রভু, জীবন এবং মানুষের প্রতি ভালোবাসা, এগুলো নিয়ে তাদের যে গভীর অনুভূতি এবং আবেগ, এগুলো নিয়ে এক্সপ্রেস করে তারা পোয়েম লিখত এবং গান লিখত।
এখন এই যে হাসন রাজা ওয়াজ বোর্ন, হ্যাঁ, এখান থেকে নিয়ে এই যে হিন্দি, এই হিন্দি পর্যন্ত একবার পড়েন। সময় ১.৫ মিনিট। ১.৫ মিনিটের মধ্যে এটা পড়েন, দেখেন কি বুঝেন নাই। আমরা নন ফাইনাইট ভার্ব অলরেডি পড়ে ফেলছি। সো বুঝার আগে যে প্যাসেজ বুঝার আপনার ধাপ ছিল 100%, এখন আশা করি একটু হলেও বাড়বে। হুম, 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 হুম। সিলেটের খুব বিখ্যাত লোক কিন্তু উনি। সিলেটের মানুষজন ওনার গান-টান খুব চর্চা করে। সিলেট না, সারা বাংলাদেশই চর্চা করে যদিও তার গান। তার গান তো খুব চলে বাংলাদেশে। হাসন রাজা নিজেরে কি বলতো? পাগলা হাসন রাজা। খুব সহজ, তাই না? কঠিন কিছু আছে এখানে? মানে পইড়া বুঝেন নাই কেউ কোনো বাক্য? হুম, হুম। তাইলে এই যে শেষ প্যারাটাও পইড়া ফেলেন। মানে আপনি যেন কনফিডেন্সের সাথে অর্থটা করতে পারেন। যেটা বুঝবেন না সেটা বললেন। আমরা গ্রামারে যাবো, আরো গ্রামারের ক্লাস তো প্রতিদিনই হচ্ছে। আচ্ছা, আশা করি আপনাদের পড়া হয়ে গেছে। হুম। এমিনেন্ট ফক সিঙ্গার্স। এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত। ফোক, ফোক মানে হচ্ছে লোকসঙ্গীত। ফোক সং মানে লোকসঙ্গীত। লোকসঙ্গীত কি? লোকসঙ্গীত হচ্ছে মানুষের, সাধারণ মানুষের কথায় কথায় যে গানগুলো উঠে আসে। বাংলাদেশে অনেক গান আছে যেগুলো খুব আয়োজন করে ওইভাবে তৈরি হয়নি। সাধারণ মানুষের কথা থেকে পাওয়া গান। সাধারণ মানুষের মানে সাধারণ মানুষ গায়, একদম গ্রাম পর্যায়ে সাধারণ মানুষের কথা থেকে যে গানগুলো আসছে, ওগুলোকে বলে লোকসঙ্গীত। এবং সারা বিশ্বেই লোকসঙ্গীতের খুব কদর আছে। বাংলাদেশী লোকসঙ্গীতকে বলে বেঙ্গলি ফক। আবার কথার কথা জর্জিয়া, জর্জিয়ান একটা ফক ২ দিন আগে আমার এক ফ্রেন্ড আমারে দেখাইলো। তো জর্জিয়ান ফক, আমেরিকান ফক আছে।
আমেরিকান লোকজন, আমেরিকান একদম অনেক আগের গ্রাম্য লোকদের থেকে যেসব গান চলে আসছে সেগুলোকে বলে আমেরিকান ফোক। ইউরোপিয়ান ফোক আছে, তেমনি হচ্ছে জাপানিজ ফোক সং আছে, ওগুলোকে ফোক সং বলে। হ্যাঁ, যেগুলো একদম গ্রাম থেকে, গ্রামের মানুষদের কথা থেকে আসে যে গানগুলো, ওগুলোকে ফোক সং বলে। এবং হাসন রাজা তো ওই হাসন রাজার গানগুলো ফোক সং। আশা করি সবার পড়া হয়ে গেছে। ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, এটা সামনের এতে পড়ে আসবেন। তাজমহল, তাজমহল একটা স্থান সম্পর্কে কিভাবে বর্ণনা দিতে হয় এটা আছে, অল্পই আছে যদিও। তাজমহল পড়া শেষ হইলে ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড টু, কম্পিউটার্স মাস্ট, হ্যাঁ অবশ্যই পড়বেন। স্পেস ট্রাভেল পড়বেন, মোবাইল ফোনস পড়বেন, এই তিনটা জিনিস পড়ে ফেলবেন। উম, বই তো সবার কাছে দেওয়া আছে তাই না? এসপস ফেবল, এসপস ফেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট, পড়ে ফেলবেন। ওই যে এর গল্প পড়ছেন, কি বলে, কচ্ছপ, কচ্ছপ আর খরগোশ দুজন যে দৌড় প্রতিযোগিতা লাগায়, বিখ্যাত গল্প। এই যে গল্পটা, তারপরে আরো বিভিন্ন প্রাণীর গল্প যে আছে, বিভিন্ন প্রাণী দিয়ে, দুই প্রাণী মিলে এটা করছে, ওই যে খরগোশ, সিংহ, গাধা, শিয়াল তিনটা মিলে শিকারে গেছিল, এই টাইপের গল্পগুলো যে পাওয়া যায়, এই শিক্ষামূলক গল্প, এগুলো অধিকাংশ এই যে অ্যাসপস ফ্যাবল। অ্যাসপস ফ্যাবলের বাংলা হচ্ছে ঈশপের গল্প। তো এই অ্যাসপস ছিল একজন গ্রিক স্লেভ, হ্যাঁ, এই যে গ্রিসের একজন দাস ছিল সে, সে বসে বসে এসব গল্প লিখতো। তার হিস্ট্রিটা লেখা আছে দেখেন, এটা একটু পড়েন, অ্যাসপস ফ্যাবল। গ্রিক, রোমান, এগুলো এখন একটু ভালো লাগে। আমি হচ্ছে রোমান ল পড়তেছি, তো আজকেও আমার হচ্ছে রিগেল পিরিয়ড আজকে ক্লাসে পড়া ছিল। আচ্ছা, এটা একটু পড়েন, উই লিভ ইন আ গ্লোবাল ভিলেজ। একটা চিঠি আছে, ডেয়ার সোহান, একটা চিঠি। তাহলে যতটুকু আমরা পড়ছি এরপর থেকে এই যে ওয়েজ আর্নার্স, ওয়েজ আর্নার্সটা পড়ে ফেলেন। আমাদের যে আছে কি বলে, রেমিটেন্স যোদ্ধা, তাদেরকে নিয়ে লেখা হয়েছে। দ্য কনসার্ট ফর বাংলাদেশ, জর্জ হ্যারিসন, নাই মনে হয় তেমন কিছু, নাকি গানটার অনুবাদ করা আছে, সাম পার্টস অফ সং বাংলাদেশ। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় এই যে এই লোকটা, জর্জ হ্যারিসন, জর্জ হ্যারিসন একটা কনসার্টের আয়োজন করছিল আমেরিকায়। কনসার্টের আয়োজন করে কনসার্টের টাকা তুলছিল, অনেকগুলো টাকা, ওই টাকাগুলো বাংলাদেশের জন্য পাঠিয়ে দিছিল, যারা হচ্ছে এই যে এরকম অবস্থায় ছিল যুদ্ধের সময়, ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছিল। জর্জ হ্যারিসনের গানটা লেখা আছে, কারোর ইচ্ছা হইলে পড়েন, বাইং ক্লথস। এই হোমওয়ার্কগুলো যারা যত কম পড়বেন তারা তত পিছিয়ে থাকবেন, বুঝছেন? আপ টু ইউ। এই পর্যন্ত পড়েন, কত পেজ নাম্বার, কত এটা, 93 পেজ মনে হয়। 93 পেজ পর্যন্ত পড়ে ফেলেন, আর একটা ক্লাস আমরা শেষ করে দিব এটা। এখন আপনাদের যেটা করতে হবে, এখন আমরা স্পিকিং সেশনে যাব, খুব বেশি না। আহ, একটা র্যান্ডম টপিক, র্যান্ডম টপিক ধরলাম, ধরেন এই যে আপনারা দুই দিন আগে সুসং দুর্গাপুর করছেন তাই না, নেত্রকোনার। এরকম আপনার গ্রামে বা আপনার জেলা বা আপনার পরিচিত যে কোনো প্লেস, সেটা এই যে কোনো একটা প্লেস সম্পর্কে, এখন কটা বাজে, 10টা 35 বাজে, এই মুহূর্তে 10টা 36 বাজে, যে কোনো একটা প্লেস সম্পর্কে আপনি আপনার সময় কত, 5 মিনিট সময়, 10টা 41 পর্যন্ত, যে কোনো একটা প্লেস সম্পর্কে একটু আইডিয়া নেন, গুগলে সার্চ করে হইতে পারে, যেভাবে হোক আপনি যে কোনো একটা প্লেস সম্পর্কে আপনি আপনার বক্তৃতা সাজান। 5 মিনিট পরে আপনার বক্তৃতা দিতে হবে আপনার পরিচিত কোনো প্লেস সম্পর্কে। হ্যাঁ, 2 মিনিটের বক্তৃতা, খুব বেশি না, যেহেতু সবার বক্তৃতা আমাদের শুনতে হবে। 2 মিনিট সময় পাবেন, 2 মিনিটের জন্য একটা স্পিচ সাজান। আপনার সময় 5 মিনিট, 5 মিনিটে 2 মিনিটের একটা স্পিচ সাজান, উপস্থিত বক্তৃতা। এটাকে আমরা এক্সাম্পল স্পিচ বলি। আজকে এটাই স্পিকিং সেশন। স্পিকিং সেশন গ্রুপে কার্যক্রম এখনো শুরু হয়নি, গ্রুপ খোলা হয়েছে, আপনাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, অনেকেই যুক্ত আছেন, যারা যুক্ত নাই তারা একটু যুক্ত হয়ে নিন। হ্যাঁ, এটা আমাদের 3টা ক্লাসের বাইরে আলাদা স্পিকিং সেশন হবে। আজকে হচ্ছে স্পিকিং সেশনটা জাস্ট দেখাচ্ছি কিভাবে করতে হবে। আপনার পরিচিত কোনো একটা জায়গা সম্পর্কে 2 মিনিট বলবেন, হ্যাঁ স্পিচ সাজান, 5 মিনিট সময়।
স্পিকিং করতে গেলে আমাদের অনেক বেশি মামলিং হবে, অনেক বেশি আটকায় যাব আমরা, অনেক বেশি ভুল হবে, এগুলো হবেই। এগুলো তো আপনারা জানেনও, আপনারা অনেকে ইংরেজি পড়েন। তো এগুলোর মধ্য দিয়েই কিন্তু আসলে স্পিকিংটা ডেভেলপ হয়। স্পিকিং শেখার পদ্ধতি এটাই। স্পিকিং কখনো ক্লাস দিয়েও হয় না, ওই যে ওই গ্রামারের বই পড়েও হয় না, বা ছন্দ মুখস্থ করেও হয় না। এটা হচ্ছে মেইন। ওগুলোও লাগবে সাথে সহযোগী হিসাবে, বাট এটা না থাকলে হবে না। আমি যত ইংরেজি পারি স্পিকিং পারবো না যদি এই প্রসেসে না আসি। এবং লজ্জাটা একদম খুলে ফেলাই দিতে হবে আর কি স্পিকিং এর সময়। যদি লজ্জা লাগে যে একটু আটকে যেতে পারি, ভুল হইতে পারে, বা এইটা ফেলাই দিতে হবে স্পিকিং এর আগে। হ্যাঁ, প্রস্তুতি নিতে হবে। কারো প্রিপারেশন হয়েছে? হইলে হাত তুলতে পারেন। মাসুম বিল্লাহ ভাই, হ্যাঁ। মাসুম বিল্লাহ ভাই বলেন, আপনার সময় 2 মিনিট। মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা 2 আসন, আপনার আপনার সময় 2 মিনিট। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, হ্যাঁ। স্টার্টেড।
আপনার সময় আর ১০ সেকেন্ড। আর ১০ সেকেন্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। অসাধারণ। আমরা অবশ্যই লাকসাম যাবো ইনশাআল্লাহ। উইল গো টু লাকসাম অ্যান্ড এনজয় দ্য ন্যাচারাল বিউটি অফ লাকসাম ইনশাআল্লাহ। And we will visit the house of Masum Billah Bhai as well, inshallah. Inshallah, inshallah. So now I'm gonna show you a rule for our speaking session. After you have completed 1 minute and uh, 50 seconds, 1 minute and 50 seconds, 1 minute 50 সেকেন্ড শেষ করার পর I will raise my hand, okay, like this one. And whenever I'll raise my hand, you will try to finish your speaking among the next 10 seconds. Okay, as our time is very short. Right now, yes, yes, sure. Yes. Available, of course, available. All the videos are available. All the videos are available. Inshallah. It's okay, I'll provide you, inshallah. Right now, any other person who is ready for the speaking, any other person? আমরা কিন্তু ১৫ মিনিট পরে ক্লাস 10 এতেও শেষ করে দিব। সো মানে যে সুযোগ পাবেন না সে বলতে পারবেন না হয়তো। আমি আজকে দেখাচ্ছি, আপনারা নিজেরাই করবেন এটা। এটা আপনাদের নিজেদের বাধ্যতামূলক থাকবে সপ্তাহে ১ দিন। হ্যাঁ। এনি আদার পারসন? মামলিং হইলে হোক, হ্যাঁ? হয়তো ২ মিনিট ২ মিনিটে হয়তো ৩ টা বাক্য বলা যাবে। তবুও বলা দরকার। বলার চেষ্টাটা করা দরকার। না হইলে হচ্ছে কিন্তু লেভেল আপডেটেড হবে না। আজকে ৩ টা। মোহাম্মদপুর, ওয়াও গ্রেট, হ্যাঁ। ওসমান ভাই, ক্যারি অন। বলো। হাত কয় পট দিবে? ও তো খাওয়ার কথা না। কালকে সকালে আমি আবার রান্ধবনি, তাইলেই হবে। ও আসলে আসা দরকার কি? ভাত তো রান্না করলাম, বাট কি বাল দিয়ে খাইবা? খালি ডিম দিয়ে, খালি ডিম ভাজি দিয়ে শুকনা। ওসমান ভাই, is it done? Oh, it's okay, it's okay. So, thank you for your speaking about Mohammadpur. Mohammadpur is one of my emotional space because from the very beginning of my adolescence, I was in Mohammadpur in Jamiatul Ulum Al Islamia Dhaka. Hence, Mohammadpur area is very much well known to me. Whenever I go there, I feel emotional, I feel nostalgic. So, thank you for speaking about Mohammadpur. Right now, any other person? Any other person? Any other person wanna say something about any area? ৩ টা বাক্য বললে এই ৩ টাই কিন্তু আপনি আগে মারুফ ভাই। Yes, মারুফ ভাই, you can say. Oh, great. Great.
Yes. Dhanmondi Lake is also one of my most favorite places in Dhaka city. I have many memories over there. Oh, great. You can go to with Bhavi as well. Inshallah, inshallah. Thank you, Maruf bhai. Thanks a million. Any other person? Any other people here wanna say something? মানে দুইটা বাক্য বললে সেই দুইটা বাক্য কিন্তু আপনি আগায় গেলেন। পরের দিন তিনটা বাক্য বলতে পারবেন। আমি যখন বক্তৃতা করি, বাংলা বক্তৃতা জামিয়াতুল উলুমুল ইসলামিয়াতে আমাদের যিনি বক্তৃতা যার অধীনে প্র্যাকটিস করতাম মুস্তাফিজ ভাই। তো মুস্তাফিজ ভাই আমাকে বলছিলেন প্রথম দিন যে মাহমুদ কোনোদিন ধরো তোমার বক্তৃতা রেডি হয়নি। এখন তুমি যদি ওই দিনও বক্তৃতাটা দাও, এই যে একটা দিন বেশি স্টেজে দাঁড়াইলা, তার মানে তুমি একটা সিঁড়ি বেশি উপরে উঠলা। এবং আমি ওইটা ফিল কইরা ওটা সবসময় আমি ফিল করতাম বক্তৃতার ক্ষেত্রে, বাংলা বক্তৃতা। ইংরেজি এক থেকেই দিতাম। ইংরেজির ক্ষেত্রে আমার ভয় লাগতো না। ইংরেজি আমি সেই মিজান-টিজান যখন আমার বক্তৃতা দেওয়ার কথা না, তখন থেকে আমি বক্তৃতা দেই। সো ভয় পেতাম না। কিন্তু বাংলায় একটা ভয় লাগতো। কেমন যেন সংকোচ কাজ করত। তো ইংরেজির ক্ষেত্রে এটা খুব বাস্তব কথা। একদিন যদি আমি মানুষের সামনে কথা বলি, আমার এক ধাপ আমি অবশ্যই আগাবো। পরের দিন আমি একটু হলেও বেশি বলতে পারবো। একটু হলেও আমার মামলিং বা জড়তা কম হবে। And any person wanna say something? আমরা সর্বোচ্চ হয়তো আর ২ জনের বক্তৃতা শুনতে পারবো। এরপরে হয়তো শেষ করে দিতে হবে আজকের ক্লাস। কে হাত তুললো? ও আচ্ছা, মোজাম্মেল ভাই। হ্যাঁ, হ্যাঁ। উনি মোজাম্মেল ভাই যদিও ভাই না, সম্পর্কে আমার মামা। হ্যাঁ, মামা আপনি বলেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। গ্রেট। ইয়েস, ইয়েস। And this is a picture of Louis Village in Jamalpur. It's okay. Thank you. Thanks a million for sharing the famous park in Jamalpur. Maybe this is the most famous park in Jamalpur. It's okay. Thank you so much for introducing us of this wonderful park. Right now, any other person? And you have said that this is your first speaking in front of me, but I noticed that you are one of the most successful speakers so far. I have listened the speeches of the very first speeches of from various persons. So congratulations on your brilliant speaking. Thanks a million. I'm very happy and very much excited to experience your first speaking. So wonderful speaking. Right now, any other person who is ready to speak?
Maybe you are going the last person, whoever you are. Any other person wanna speak? It's okay if you. হুম, জুবাইর ভাই, হ্যাঁ, জুবাইর ভাই হ্যাঁ, হ্যাঁ, জুবাইর ভাই হচ্ছে মানে থাকে না অনেক সিনিয়র ভাই যারা হচ্ছে হ্যাঁ, যাদেরকে আমরা খুব জুবাইর ভাই চলে গেছে। এই যে জুবাইর ভাইকে এইভাবে হচ্ছে আপনি ভাগায় দিলেন। উসমান ভাই আপনি জুবাইর ভাইয়ের উপরে এইভাবে প্রেশার ক্রিয়েট করলেন। আচ্ছা যাই হোক। জুবাইর ভাই সম্পর্কে আমি জুবাইর ভাই মানে যারা আমাদের আমাদের জামিয়াতুল উলুমিল ইসলামিয়ায় জামিয়াতুল উলুমিল ইসলামিয়ায় যেসব মানে অনেক অনেক সিনিয়র ভাই থাকে না আমাদের যারা হচ্ছে আমাদের খুব প্রিয় থাকে মানে যাদের সাথে কথা বলে আলাদা শান্তি লাগে সত্যি কথা আমি একটু বাড়ায় বলতেছি না তো জুবের ভাই এমন একটা জায়গা ছিল জুবের ভাইয়ের সাথে কথা বললেই ভালো লাগতো এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ করতে পারতাম জুবের ভাই খুব বড় মানুষ মার্কাজুদ দাওয়ায় করেছেন জামিয়ার পর এখন বর্তমানে খ্যাতমতে আছে অনেক বড় বড় জায়গায় জুবের ভাই খুবই মহব্বতের মানুষ হ্যাঁ জুবের ভাই আমাদের উদ্দেশ্যে আপনি দু একটা বাক্য বললে আমরা খুব খুশি জুয়েল ভাই না বিয়ে খাইতে গেছিলেন জুয়েল ভাই তো বিয়ে খাইতে গেছে হ্যাঁ মাগুরায় হ্যাঁ হ্যাঁ ও ও ওয়াও ওয়াও গ্রেট দুদিন আগে মাগুরায় আজকে সিলেট আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ ইনশাল্লাহ তাহলে আমাদের স্পিকিংটা করতে হবে এইভাবে হ্যাঁ ক্লাসের সময় নেই তো আমি শেষ করে দিচ্ছি আমাদের স্পিকিংটা করতে হবে এইভাবে একটা টপিক থাকবে টপিকটা দিয়ে আমি হয়তো বের হয়ে যাব প্রতিদিন মডারেটর থাকবে এটা এই ৩ দিনের বাইরেই হবে হ্যাঁ এই ৩ দিনের বাইরে আলাদা কোনো দিন হবে টপিকটা দিয়ে আমি হয়তো বের হয়ে যাব দেন আপনাদের হচ্ছে সামলাইতে হবে আজকের মতো ক্লাসটা এখানে শেষ করি